এই মুহূর্তের আসলে পরিস্থিতিকে আমরা জানছিলাম যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিয়ন্ত্রণ বলতে তারপরেও আসলে অনেক কাজ থাকে, সেগুলো একেবারে পুরোপুরি নিভিয়ে ফেলা, সেটাতেও সময় লাগে, সময় সাপেক্ষ। মানে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে কিনা বা এখানকার পরিস্থিতি একটু যদি আমাদের বলেন। মাহবুব, আগুনটা লেগেছে সোয়া 2টোর দিকে, অর্থাৎ 7 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস রাত 10টার দিকে একটা ব্রিফিং করেছে, ব্রিফিং করে আমাদেরকে জানিয়েছে তো প্রায় 7 ঘন্টার মতো চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে পেরেছে। নিয়ন্ত্রণে বলতে যা বোঝায়, আসলে আগুনের এখন যেই একটা তীব্রতা ছিল সেই তীব্রতাটা কমেছে, কিন্তু নিয়ন্ত্রণ মানেই একেবারে নিভে যায়নি। আমরা একটু দেখাতে চাই আমাদের ক্যামেরার মাধ্যমে যে আগুন এখনও ধোঁয়া উঠছে। ফায়ার সার্ভিস একটা কারণ দেখিয়েছে যে প্রচণ্ড বাতাসের বেগ থাকা এবং ছোট ছোট খুপড়ির মতো ঘর থাকার কারণে এই আগুন নেভাতে অনেকটাই বেগ পেতে হয়েছে, যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনাটা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে গেছে। তারপরেও প্রায় 37টা টিম এখানে কাজ করেছে, পাশাপাশি বিমান বাহিনী, বিশেষায়িত যে বাহিনী রয়েছে তারাও এখানে কাজ করেছে। অক্লান্ত পরিশ্রমের পর একটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা গেছে এবং নিয়ন্ত্রণে আনা গেছে। এর মধ্যে ক্ষয়ক্ষতি তো অনেক রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার ফাইটার যারা রয়েছেন তারাও আহত হয়েছেন, পাশাপাশি আহত হয়েছেন আনসার সদস্য, অন্যান্য অনেকেই এখানে আহত হয়েছেন। আর যে সকল বিমান, অভ্যন্তরীণ বিমান বলেন আর আন্তর্জাতিক রুটের বিমান বলেন, সেই বিমান চলাচলগুলো কিন্তু ব্যাহত হয়েছিল। সেই বিমান চলাচল এখন বলতে গেলে স্বাভাবিক আমরা জানতে পেরেছি। ঢাকাতে যে সকল বিমান ল্যান্ড করার কথা ছিল সেগুলো চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় ল্যান্ড করেছে। ঢাকার দেশের বাইরে অনেক জায়গাতে ল্যান্ড করেছে। আবার এখান থেকে যে সকল বিমান ছাড়ার কথা ছিল সেগুলোও ছাড়তে পারেনি, সেগুলো মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। এবং আমরা 10টার সময় আমাদেরকে বলেছিলেন যে 1 ঘন্টা বা 30 মিনিটের মধ্যে সব চলাচল স্বাভাবিক হবে, এবং মোটামুটি স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পর্যন্ত নেভেনি। ধোয়ার কুণ্ডলি এখনও দেখা যাচ্ছে, অনেক ধোয়া বেরোচ্ছে। এটা নিয়ন্ত্রণে, এটা একেবারে পুরোপুরি শীতল করতে হয়তো বা আরও অনেক সময়ের প্রয়োজন হবে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি এখানে হয়েছে, যেহেতু কার্গো ভিলেজ, বিভিন্ন রকমের মালপত্র, বিভিন্ন দামি মালপত্র রয়েছে, দেশের আমদানি রপ্তানির অনেক মালপত্র রয়েছে, এছাড়া অনেক ধরনের ইলেকট্রনিক পণ্য রয়েছে, রাসায়নিক কোনো বিষয় এখানে বা রাসায়নিক কোনো পণ্য এখানে রয়েছে কিনা সেই বিষয়টা এখনও নিশ্চিত করে বলা যায়নি। ফায়ার সার্ভিস এই বিষয়ে তদন্ত করছে। পাশাপাশি বিমান বাংলাদেশ থেকে 7 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগুন লাগার কারণ নিরূপণে। আর অর্থ মন্ত্রণালয় থেকে কি পরিমাণ ক্ষয়ক্ষতি আসলে কেমন ছিল, কার পণ্য এখানে ছিল, কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো নিরূপণ করার জন্য কিন্তু আলাদা 5 সদস্যের একটা টিম গঠন করা হয়েছে। সবকিছু জানতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। অনেক ধন্যবাদ ফরহাদ ইবনে মালেক যুক্ত হবার জন্য। আপনি থাকবেন আমাদের সঙ্গে, যদি কোনো প্রশ্ন থাকে আমার অতিথিদের সেটাও তখন একটু জানবো। তার আগে মেজর অবসরপ্রাপ্ত শাকিল নেওয়াজ, আপনার কাছে একটু জানি যে এখানে যেমন এলাহি নেওয়াজ খান বলছিলেন যে আগুন নিয়ন্ত্রণে আমরা বোধহয় এখনো সেই দক্ষতা অর্জন করতে পারিনি। কাছাকাছি সময় অনেকগুলো আগুন, এবং সেগুলো খুব ভয়াবহ আগুনগুলো নিজেরা নিভে যাওয়ার আগ পর্যন্ত আমরা আসলে নেভাতে পেরেছি কিনা সেটা নিয়ে মানে প্রশ্ন অনেকেই তুলছেন। আপনি বিশেষজ্ঞের দৃষ্টিতে বা অভিজ্ঞতার দৃষ্টিতে কি দেখছেন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি খুব সুন্দর কোশ্চেন জিজ্ঞেস করছেন, মানে উত্থাপিত করেছেন। বাট আমার কোশ্চেন হলো, আমরা কি প্রস্তুত আছি কিনা। যেমন আপনি যে জায়গা থেকে অ্যাঙ্করিং করছেন সেই জায়গায় আগুন ধরলে পরে কে নিভাবে আগে, সেটা হলো আপনাকেই কিন্তু নিভাবে বা আশেপাশে লোক যারা আছে তাদেরকে। সেই সক্ষমতা আমাদের আছে কিনা। এখন এই সক্ষমতা নাই বলেই আপনি যদি ফায়ারের উপরে সবকিছু ছেড়ে দেন, সে জীবনেও পারবে না। আজকের ঘটনায় আমি আপনাকে বলি, আজকে আগুন ধরেছে এয়ারপোর্টের নিজস্ব 2টা ফায়ার স্টেশন ছিল। তারপরে এখানে তাদের জিনিসপত্র লাগানো ছিল। সবকিছু লাগানোর পরেও, সবকিছু রেডি থাকার পরেও আগুন নিভলো না কেন? আগুন এত বিস্তৃত হলো কেন? এটা কিন্তু বড় একটা কোশ্চেন। কেন ফায়ারে এসে 37টা ইউনিট এসে আগুনকে এই নিয়ন্ত্রণে আনতে হলো? এটা কিন্তু আজকের ঘটনা না, এর পূর্বেও কিন্তু এরকম এয়ারপোর্টের আগেও ঘটেছে। এবং তখন কিন্তু আমরা দেখেছি যে এয়ারপোর্টে, মানে এটা তো কেপিআই জোন, সেখানে ফায়ার ব্রিগেড ঢুকবে কি ঢুকবে না, কিভাবে ঢুকবে, সেই প্রোটোকল নিয়েও একটা, আমার যতদূর মনে পড়ছে এটা নিয়ে একটা অনুষ্ঠান আমি করেছিলাম সেখানে, আমার মনে পড়ছে যতদূর। এরকম কি হয় নাকি? এরকম বহুত হয়। ওনাদের প্রোটোকল মেনটেন করতে বেশ কয়েকবার যেটা হয়েছে, আমার সময় একবার ঘটনা হয়েছিল, আগুন ধরেছে, আমার লোককে ভিতরে ঢুকতে দেবে না। বাট আইনে আছে ফায়ারকে
যদি কেউ প্রতিহত করে, প্রতিবন্ধত করে, ইভেন পানি দিতেও যদি না চায়, তার বিরুদ্ধে কিন্তু মামলা করতে পারে। বাট এখানে দেখেন তাদের ভিতরে এই জিনিসগুলো, তারা নিজেরা পারতেছে না, কিন্তু একজন অ্যাসিস্ট করতে গেছে, তখন অনেক রকম সিকিউরিটি বা অনেক কিছু প্রটোকল করতে যায়, এবং এই অগ্নি যখন নিভাইতে যায়, যখন প্রটোকল মেনটেন করতে যায়, তখন কিন্তু অনেক দেরি হয়, তখন কিন্তু আসলে বিয়ন্ড দি কন্ট্রোল চলে যায়, তখন কিন্তু ফায়ার সার্ভিস কিছু করতে পারবে না। জি এই ক্ষেত্রে হয়েছে কিনা আজকে আমি জানি না, তখন হয়েছিল। আর পরিপ্রেক্ষিতে কিন্তু বলা হয়েছিল যে ফায়ার সার্ভিসকে আপনারা জায়গা দেন, এবং এক পর্যায়ে তারা 2018 সালে জায়গাও নির্ধারণ করেছিল, আমরা রেখেও করেছিলাম, ফাইনালও হয়েছিল। তারপরে কেন ফায়ার স্টেশনে জায়গা দিল না, আমি এটা বোধগম্য না। বাট এখন আপনার এটা একটা বড় কিন্তু কোশ্চেন আসছে, যে ভবিষ্যতে আগুনকে যদি নিবৃত করতে চান, এই বেসামরিক সিভিল প্রশাসন বিমানের এ ফায়ার টিম দেওয়া হবে না। এখানে একটা সফিস্টিকেটেড ফায়ার টিম, এবং দেশের মানিজ্য রক্ষা করতে হলে পরে আধুনিক প্রযুক্তিতে একটা ফায়ার টিম এখানে গঠন করতে হবে। তাদের একটা নিজস্ব টিম। এলাইন খান যদি কোনো প্রশ্ন থাকে ওনার আমার কাছে। প্রশ্ন হলো যে উনি যে কথাগুলি বলেছেন, একটা মানে সর্বশেষ যেটা বললেন সেটা হলো যে বিমানবন্দরের মতন জায়গায়, বা সেটা বিমানবন্দর হোক কিংবা আমাদের পোর্ট হোক, মানে এগুলি এই অভিজ্ঞতাগুলিতে কাজে লাগানো, সেখানে নিজেদের নিজস্ব এই আরও বড় আকারে, আরও যোগ্যতা সম্পন্ন, আরও অত্যাধুনিক প্রযুক্তি মানে সহকারে নিজেদের ফায়ার সার্ভিস, এটা আমার মনে হয় উনি যেটা বলেছেন, হ্যাঁ, এটাকে কিন্তু আমরা ওনারাও জায়গা চেয়েছেন। অ্যাপ্রিশিয়েট করতে পারি। এমনকি ফায়ার সার্ভিস ওখানে জায়গা চেয়েছে, জায়গা তারা চেয়েছে, জায়গা পাননি। দেবে, পাননি। রাষ্ট্রেরই ফায়ার সার্ভিস রাষ্ট্রেরই তো অংশ। হ্যাঁ, কিন্তু কিন্তু এখানে এখানে ওনারা জায়গা পাননি। ফায়ার সার্ভিসের একাধিকবার আমার যতদূর মনে পড়ে। তবে এটা তো এখন এই এই বড় ঘটনার পরে এটা তো এখন রেইজ হলো, আমার মনে হয় এটাকে আরও ভালোভাবে জোরালোভাবে সরকারের কাছে উপস্থাপন করা। জি, শাকিল নেওয়াজ। এটা তো একটা ব্যত্যয় রয়েছে। তারপরে আমি বলবো যে এরকম একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই কার্গো ভিলেজে অল অ্যান্ড সার্টেন যে আগুনটা বিস্তৃত হয়ে গেল, এখানে কি ফায়ার ফাইটিং সিস্টেম ছিল না? বা থাকলে পরে এটা কি কাজ করে নাই? বা একটা টিম থাকা, যে টিম থাকার কথা সেই টিমটা ছিল না? জি বা থাকলে পরে কেন কাজ করে নাই? মাত্র 100 গজ দূরে 2টা ফায়ার স্টেশন ছিল তাদেরই, সেটা কেন কাজ করতে পারলো না কেন? এগুলো কিন্তু বড় ধরনের একটা কোশ্চেন কিন্তু তৈরি করেছে। এটা কিন্তু দেখার ব্যাপার রয়েছে। আর বিমানের নিরাপত্তা যে সিকিউরিটি কারা প্রদান করে, এটা বাংলাদেশের লোক না বিদেশি কোনো লোক, কারা সেটা কিন্তু বের করতে হবে। সিকিউরিটি কে দেখে, সেই জিনিসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা Exactly. জিনিস হলো, জি এখানে কিন্তু আইনে লেখা আছে যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে ড্রয়িং অ্যাপ্রুভ করে তাদের ইয়ের মাধ্যমে এখানে তারা লাগাবে। সেফটি প্ল্যান কি অ্যাপ্রুভ করেছে কিনা সেটা কিন্তু দেখতে হবে এখানে। এগুলো আসলে তদন্তে নিশ্চয়ই এই প্রশ্ন আপনি আজকে যে প্রশ্নগুলো সামনে আনলেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোর উত্তর আসলে জাতির সামনে আনা উচিত, এবং আনতে এটা হবে। আমার মনে হয় যে আমরা এই যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হলো যে এই ধরনের বড় বড় প্রতিষ্ঠান, সেনসিটিভ প্রতিষ্ঠানগুলির সঙ্গে যখন ফায়ার ফাইটিং সিস্টেমগুলিকে সাথে আমাদের ফায়ার সার্ভিসের কোঅর্ডিনেশনটা থাকা উচিত, কেন থাকে নাই? জি এবং হ্যাঁ, এই এটা মনে হয় প্রশ্ন আমরা আরো জোরালোভাবে সরকারের কাছে নিশ্চয়ই একটা coordinated- এই আলাপটা আমাদের আসলে জারি রাখা উচিত। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলোর উত্তর আসলে জাতির সামনে আনা উচিত। অনেক ধন্যবাদ মেজর অবসরপ্রাপ্ত শাকিল নেওয়াজ যুক্ত হবার জন্য ৭১ জার্নালে।